প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হাঁটুর সম্পূর্ণ প্রতিস্থাপন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ওয়াকিল আহমেদ 1969 সালের জানুয়ারিতে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু হাঁটুর সম্পূর্ণ প্রতিস্থাপন, আমি প্রথমে একটু জানতে চাইবো যে হাঁটুতে সাধারণত কি কি ধরনের সমস্যা আমরা দেখে থাকি? ধন্যবাদ সাদিয়া। হাঁটুর সম্পূর্ণ প্রতিস্থাপন হচ্ছে সর্বাধুনিক বিশ্বে একটা আধুনিক, নির্ভরশীল এবং জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। প্রতিনিয়ত এবং প্রতিদিন পেশাগত জীবনে আমরা হাঁটুর যেসব সমস্যা পেয়ে থাকি সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হাঁটুর ব্যথা। আচ্ছা, সেটা বাতজনিত কারণে হোক, সেটা আঘাতজনিত কারণে হোক, কিংবা সেটা অন্য কোনো কারণে হোক, এই ব্যথাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আরও অনেক সমস্যা আছে, তবে আজকে হাঁটুর ব্যথা এবং ব্যথা যখন তীব্র হয়ে যায় সেই সময় আমাদের কি করা প্রয়োজন, কখন আমাদের হাঁটুর সম্পূর্ণ প্রতিস্থাপন করা প্রয়োজন, সেই বিষয়ে আমরা আলাপ করব। মধ্যবয়সের একটু আগে কিংবা মধ্যবয়সের পরে ইউজুয়ালি হাঁটুর যেই ব্যথা শুরু হয় সেটা দেখা যায় ইউজুয়ালি বাতজনিত কারণে হয়। আচ্ছা, তো বাতের মধ্যে অনেক রকম প্রকারভেদ রয়েছে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং বয়স বাড়ার সাথে সাথে এই বাতের ব্যথা অনেক সময় তীব্রতর হয়। তবে অল্প বয়সে যে বাতের ব্যথা হয় না এমন নয়, মাঝে মাঝে খুব কম বয়সে অনেক রকম বাতের ব্যথা হয়ে থাকে, যেটাকে আমরা জুভেনাইল আর্থ্রাইটিস বলে থাকি। যে কারণে হোক এই বাতের ব্যথা শুরুতে বিশ্রাম, সামান্য ফিজিওথেরাপি, হালকা ব্যথার ঔষধ কিংবা জীবনযাত্রার সামান্য পরিবর্তনের মাধ্যমে এর চিকিৎসা করা যায়। স্যার, এই যে আপনি বলছেন বাতের ব্যথা, হাঁটুতে ব্যথা হলেই কি বাতের ব্যথা কিনা সেটা কিভাবে বুঝতে পারবে রোগী? সেটা রোগী বুঝবে হলো বাতের ব্যথা যেমন তার কোনো আঘাতের হিস্ট্রি নেই, কোনো আঘাত পায় নাই, কোনো বিনা কারণে দেখা যায় যে ইউজুয়ালি 40 বছর কিংবা তার ঊর্ধ্বে কিংবা 40 বছর একটু আগে এই ব্যথা শুরু হয় এবং হাঁটুর ভিতরের সাইডে ব্যথাটা প্রথমে শুরু হয়, কোনো ধরনের আঘাতের কোনো হিস্ট্রি তার থাকে না, তখনই বুঝতে হবে যে সেটা বাতজনিত কারণে হয়। এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই ব্যথাটা একটু বেশি হয়। মহিলারা সেক্ষেত্রে বেশি সম্মুখীন হচ্ছে এই সমস্যার। স্যার, যেহেতু আমরা আজকে সম্পূর্ণ প্রতিস্থাপন নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে এখন একটু জানতে চাইবো যে সম্পূর্ণ প্রতিস্থাপন, হাঁটুর সন্ধির যে সম্পূর্ণ প্রতিস্থাপন বলতে আমরা আসলে কি বুঝি? সম্পূর্ণ প্রতিস্থাপন আমি আগেই বলেছি যে এটা আধুনিক বিশ্বে একটা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি। এটা একটা বিশ্বস্ত এবং জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এই ক্ষেত্রে যখন কোনো সময়ে হাঁটুর ব্যথা হতে হতে এক সময় একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যখন কোনো চিকিৎসা ব্যবস্থা কোনো কাজ করে না, কোনো ঔষধে কোনো কাজ করে না, কোনো ফিজিওথেরাপিতে কোনো লাভ হয় না, সমস্ত ধরনের পদ্ধতি যখন ফেল হয় তখন রোগীর ব্যথা এমন পর্যায়ে দাঁড়ায় যে রোগী হাঁটু গেড়ে বসতে পারে না। আচ্ছা, হ্যাঁ, ইভেন শোয়ার সময় তার ব্যথা হয়। হ্যাঁ, নিচে বসে নামাজ পড়তে পারে না, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, লোকোমোটিভে বাথরুম করতে পারে না, স্বাভাবিক জীবন ব্যবস্থা তার ব্যাহত হয়। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এবং পরিবারের সাথে পরামর্শ করে এই চিকিৎসা নেওয়া যেতে পারে। এবং তাতে কি করি আমরা, তাতে করা হয় যে এই দেখা যাচ্ছে এই হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে, এই ক্ষয়ের মাত্রা এত বেশি যে এই দুই উপরের হাঁটুর উপরের এবং নিচের হাড় ঘর্ষণের ফলে তীব্র ব্যথা অনুভূত হয়। যখন সব পদ্ধতি ফেল করে, ব্যর্থ হয়, তখন উপরের কিছু অংশ এবং নিচের কিছু অংশ কেটে তার বাইরের লিগামেন্ট, মাংসপেশি এবং চামড়া সবই ঠিক থাকে, শুধু হাড়ের ক্ষত অংশগুলো কেটে ভিতরে উপরের হাড়ে এরকম একটা জিনিস ইমপ্ল্যান্ট, মাঝখানে এরকম একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং নিচের হাড়ে এরকম একটা ট্রে বসিয়ে এই প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, এবং এতে অপারেশনের পর দেখা যায় হাঁটুর ব্যথা বেশিরভাগ সময় কমে যায়। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক জীবনযাত্রা অনেক উন্নতি হয় এবং রোগী অনেক
স্বস্তি ফিল বোধ করে, করেন। তার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়। আচ্ছা স্যার, এটা তো আপনি প্রতিস্থাপন সম্পর্কে বললেন, একটু জানতে চাইবো যে প্রতিস্থাপন ঠিক আপনি বলেছেন যে ব্যথা নিয়েই সাধারণত আসে এই রোগীগুলো, কিন্তু আসলে ঠিক কোন কোন ক্ষেত্রে, কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এই সম্পূর্ণ প্রতিস্থাপন করে থাকেন? প্রতিস্থাপন করার বিষয়ে আমরা মেইনলি চিন্তা করি রোগীটা প্রথমে তার শারীরিক পরীক্ষা করার পরে রোগীটা সুস্থ আছে কিনা, মানে ফিট কিনা অপারেশন করার জন্য। আচ্ছা, যখন হাঁটুর ব্যথা একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়, যখন আপনি ওষুধ দিয়ে ফিজিওথেরাপি দিয়ে চিকিৎসা করে কোনো পদ্ধতিতে তার হাঁটু যেগুলো আপনি আগেই বলেছেন, আমি বলেছি যে কমানো যাচ্ছে না ফিজিওথেরাপি এবং ওষুধ দিয়ে প্রাথমিক অবস্থায় নিরাময় করা গেলেও একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে এমন অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন আর কোনো পদ্ধতি কাজ করে না, তখন সেই ক্ষেত্রে এই অপারেশন করে থাকি। আর কোনো কোনো সময় এই ক্ষয় রোগের কারণে, আর্থ্রাইটিসের কারণে তীব্র হওয়ার পরে আবার হাঁটু অনেক সময় বিকৃতি ধারণ করে, ডিফর্মিটি, ভিতরের দিকে কিংবা বাইরের দিকে বাঁকা হয়ে যায়, তখনও আমরা এরকম রিপ্লেসমেন্ট করে বা প্রতিস্থাপন করে চিকিৎসা করে থাকি, তাতে পা সোজাও হয়ে যায় এবং ব্যথার পরিমাণ অনেক কমে যায়, শতকরা 90 বা তার চেয়ে বেশি ব্যথা কমে যায়। এবং অপারেশনের পরবর্তী সময়ে যদি ঠিকমতো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলাফেরা করে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে এবং কিছু ফিজিওথেরাপি করে, তাতে দেখা যায় যে অনেক ভালো ফল পাওয়া যায়। আচ্ছা স্যার, প্রসঙ্গক্রমে একটু জানতে চাইবো যে আপনি যেহেতু বলছেন যে ব্যথা বা বাতের কারণে বা আর্থ্রাইটিস বা ক্ষয়রোগ সবকিছু মিলিয়ে যেহেতু ব্যথার সম্মুখীন হয়ে রোগীরা এই ধরনের সমস্যা বোধ করছে, তো স্যার সেই ক্ষেত্রে আসলে এই সমস্যাগুলোর পেছনের কারণটা কি? এই যে বাত বলেন বা যে ধরনের ব্যথার কথা আপনি বললেন, এটা আসলে একটা বহুমাত্রিক মাল্টিফ্যাক্টোরিয়াল কজ। আচ্ছা, বয়সের কারণে একটা হতে পারে, এইজ রিলেটেড, বাত রোগের কারণে একটা হতে পারে, ডিজিজ রিলেটেড, কোনো সময় দেখা গেছে আঘাতজনিত কারণে হতে পারে, যেমন ট্রমাটিক আর্থ্রাইটিস আমরা যেটাকে বলে থাকি। কোনো সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি ওজন যদি হয়, ওজনের ওজন বেশি হলে স্থূলতা, যেটা সেই কারণে হতে পারে। এরকম মাল্টিফ্যাক্টোরিয়াল কজ কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র একটি কজের কারণে নয়। আচ্ছা স্যার, যেহেতু সম্পূর্ণ প্রতিস্থাপন নিয়ে কথা হচ্ছে এবং আপনি বললেন যে অপারেশনটা কিভাবে করা হয় সেটাও বললেন, স্যার অপারেশনের পরবর্তীতে রোগীকে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে? হ্যাঁ, অপারেশনের পরবর্তী সময়ে নিয়ম কানুনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগী যদি ঠিকমতো ডাক্তারের পরামর্শ নিয়ে চলে, রোগী যদি তার নিজের প্রতি যত্ন নেয়, পায়ের যত্ন নেয়, তাহলে অনেক ভালো থাকে। পরবর্তীতে অপারেশনের পরবর্তী যেটা আমরা করে থাকি ইউজুয়ালি কারো সাহায্য নিয়ে এবং ওয়াকারের মাধ্যমে প্রথম দিকে কিছুদিন তাকে আস্তে আস্তে হাঁটতে দিই, বিছানার পাশে পা ভাঁজ করে বসতে দিই, পায়ে পুরোপুরি ভর দেওয়া কোনো সমস্যা নয়। তারপরে ফিজিওথেরাপির মাধ্যমে কিছু উরুর মাংসপেশি, অন্যান্য মাংসপেশির কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলি আমরা, যেটাকে মজবুতকরণের ব্যায়াম, ওগুলি করে আস্তে আস্তে রোগীর উন্নতি করা যায়। আচ্ছা, পরবর্তী সময়ের ব্যায়াম এবং ফিজিওথেরাপির রোল সবচেয়ে বেশি এই অপারেশনের ক্ষেত্রে। আচ্ছা স্যার, আপনি একটু আগে বলেছিলেন যে অপারেশনের জন্য একজন রোগী ফিট কিনা সেটা প্রথমে দেখে নেওয়া হয়। কোন কোন ক্ষেত্রে আসলে অপারেশন করা সম্ভব আর কোন কোন ক্ষেত্রে সম্ভব না? একটা হচ্ছে যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে যেই পায়ে তার সমস্যা ওই পায়ের একটা বিষয়, একটা হচ্ছে তার অ্যাজ এ হোল, মানে পূর্ণ শরীরের একটা সুস্থতা। ওই পায়ের মধ্যে যদি কোনো কারণে তীব্র ব্যথা আছে, কিন্তু সেই জায়গায় একটা ইনফেকশন, প্রদাহের লক্ষণ আছে, সম্প্রতি কোনো ইনফেকশন তার হয়ে থাকে, কোনো অবস্থাতেই সেই জায়গায় অপারেশন করা যাবে না। এর বাইরে তার যদি স্নায়ুগঠিত নার্ভের কোনো ইনজুরি থেকে থাকে, কোনো স্নায়ুরোগ থেকে থাকে, কিংবা পায়ের মাংসপেশি যদি কোনো দুর্বল হয়, তা সেই ক্ষেত্রেও কোনোভাবেই এই অপারেশন করা যাবে না। এর বাইরে ফিজিক্যাল ফিটনেস অথবা তার শারীরিক সুস্থতা, যেই জিনিস পরীক্ষা করার পরে ডাক্তার মনে করবে যে ওনার জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া, অজ্ঞান করানোর জন্য ওনার জন্য কোনোভাবেই সঠিক সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা রোগীকে এই অপারেশন করতে চাই না, করি না, পরামর্শ দিই না। আর কোন ক্ষেত্রে করা যাবে সে কথা আমি আগে বলেছি, যে যখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তার জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। স্যার, এই ক্ষেত্রে কি বয়সের কোনো ব্যাপার আছে? ঠিক কোন বয়সে করা যাবে বা এরকম কোনো ব্যাপার কি আছে? অনেকে বলে থাকে যে এটা আসলে একটু বয়স হলে করা ভালো, তবে লেটেস্ট কথা হচ্ছে যে যদি বাতজনিত কারণে হোক, আঘাতজনিত কারণে হোক, একজন রোগী যদি ডিসেবল হয়ে যায়, একদম অক্ষম হয়ে যায়, সেই ক্ষেত্রে বয়সের বার খুব একটা সমস্যা নয়। এমন দেখা যায় যে 20 বছরের আগেও, 20 বছর বয়সে বা 25 বছর বয়সে আমরা এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করে থাকি, কারণ তার সুস্থতা এবং সক্ষমতা একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের কাছে এজ এ সার্জন। কারণ তাকে যদি আমরা বয়সের জন্য অপেক্ষা করতে থাকি, একসময় ওই তার মূল সময়টা, জীবনের যে মূল সময়, এই মূল সময়টা শেষ হয়ে যাবে শেষ বয়সে। হ্যাঁ, শেষ বয়সে গিয়ে এই অপারেশন করে তার লাভ নেই। সেই জন্য তাকে সুস্থ এবং সক্ষম করে তোলা আমাদের উদ্দেশ্য। সেজন্য বয়স খুব একটা বিষয় নয় এই ক্ষেত্রে। যদি ডিসেবল হয়, যদি অক্ষম হয়, তাহলে সক্ষম করে তোলা এই জয়েন্ট রিপ্লেসমেন্টের মাধ্যমে আমাদের উদ্দেশ্য।
স্যার অনেক ক্ষেত্রে একটা ধারণা দেখা যায় জনসাধারণের মধ্যে যে একটু বয়স্ক বা একটু বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে যে এত বয়স হয়ে গেছে এখন হয়তো আর অপারেশন করা যাবে না, সেই ক্ষেত্রে আপনি রোগীদের আপনার কি পরামর্শ থাকবে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে? যখন বয়স হয়ে গেলে যে করা যাবে এমন নয়, যদি অ্যানেস্থেশিয়া ডাক্তার এবং সার্জন রোগীকে সম্পূর্ণ পরীক্ষা করে ফিট মনে করেন করা যেতে পারে। অবশ্যই সেক্ষেত্রে কিছু স্পেশাল প্রিকশন নিতে হবে কিছু, যেমন যেই হাসপাতালে আমরা অপারেশন করবো সেখানে আইসিইউ ফ্যাসিলিটি আছে কিনা, যদি কোনো কারণে দরকার হয় তাহলে হ্যাঁ ওইরকম ব্যবস্থা যেখানে আছে আমরা সেই জায়গাতে অপারেশন করে থাকি। আর যেই রোগী আনফিট, অপারেশন করার জন্য ফিট না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যতটুকু সম্ভব মেডিকেল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি করে চিকিৎসা ভালো রাখতে হবে। আচ্ছা স্যার, আপনি কি রোগীদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা এই জোড়া প্রতিস্থাপন সম্পর্কে? অবশ্যই আমার কিছু বলার আছে। আধুনিক বিশ্বের এই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে এখন খুব ভালোভাবে হচ্ছে। আচ্ছা, বিশেষ করে তরুণ প্রজন্মের চিকিৎসকগণ বিশ্বের উন্নত দেশ থেকে, যেমন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ইউরোপ, আমেরিকা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশে হাঁটু এবং অন্যান্য অস্থিসন্ধি প্রতিস্থাপনের কাজ করছে এবং সফল হচ্ছে। তো দেশের যারা রোগী রয়েছে তারা হুট করে বিদেশে গিয়ে চিকিৎসা না করে, এই নীতি অনুসরণ না করে দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখবেন। দেশের চিকিৎসকরা বিশ্বমানের এই চিকিৎসা দিতে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের চিকিৎসা পদ্ধতি বিশ্বের উন্নত দেশের কাছাকাছি কিংবা সমপরিমাণ যেন যেতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, এদেশের চিকিৎসা সমাজের প্রয়োজন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, জেনে নিলাম হাঁটুর জোড়া প্রতিস্থাপন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আজকে এপিসোডে আমরা যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে টোনিং বল দিয়ে। আমরা বারবার বিভিন্ন সাইজের বল নিয়ে কাজ করছি, কারণ শিশুরা দেখা যায় যে বল খুব পছন্দ করে। আর বলের পাশাপাশি শিশুরা যেটা আরেকটু বেশি পছন্দ করে সেটা হচ্ছে বিভিন্ন সুপার হিরোজ, লাইক সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান বা হাল্ক। খুব পাওয়ার এক্সারসাইজ যারা করতে পারে, যারা অনেক বিশাল অনেক কিছু পৃথিবী বাঁচানোর জন্য অনেক রকম অনেক শক্তিশালী অনেক কিছু, এবং শিশুরা সে ধরনেরও হতে চায়। তো আমরা ওদের শারীরিক গঠন এবং বৃদ্ধির জন্য পাশাপাশি যেন সে আনন্দদায়কভাবে সেই কষ্টটুকু সে করতে পারে, তার জন্য আজকে আমরা যে ব্যায়ামটা দেখাবো টোনিং বল ইউজ করে, যে সুপার হিরোদের ব্যায়াম। ওকে, আমাকে এখানে হেল্প করবে লিও। সো লিও, ইউ ওয়ান্ট টু বি এ সুপারম্যান? হ্যাঁ, তাহলে মাসল করতে হবে, উঠতে হবে না? তো আমাকে দেখাও যে কিভাবে এই ব্যায়ামটা করব এবং করলে পরে কি হবে। ওকে, প্রথমে আমরা টোনিং বলটা এমনভাবে নিয়ে নিব যে স্কুইজ হবে। এটা কিন্তু খুব নরম একটা বল, চাপ দিলে কিন্তু জিনিসটা ইয়ে হয়। আর যেটা হলো যে হালকা ওয়েট, একদম খালি না, হালকা ওয়েট, এবং ওয়েটের ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের ওয়েট ইউজ করতে পারেন শিশুর বয়স এবং শক্তি অনুযায়ী। ওকে, যখন সে এখানে চাপ দিয়ে ধরে রাখছে, অলরেডি দেখুন দেখা যাচ্ছে যে কি হলো, বাইসেপ মাসলটা অ্যাক্টিভেটেড হলো। সো এখন লেটসে কাজটা হোক, ঠিক আছে? ওকে, অ্যান্ড স্টার্ট। Good, and muscle, good, just fly, nice, and then twist and twist. Okay, keep on doing. এখানে যে কাজগুলো হচ্ছে যে যখন চেস্টের এক্সপ্যানশনটা হয় তখন কিন্তু লাংস পাওয়ারটা বাড়ে। বাচ্চাদের লাংস পাওয়ারটা বাড়লে পরে যেটা হয় যে বাচ্চাদের খুব ঠান্ডা লাগে। যদি লাংস পাওয়ারটা বাড়লে না, মানে যেটা হয় যে লাংসটা ঠিকমতো কাজ না করলে পরে তখন দেখা যায় যে অ্যাজমা বা আদা সর্দি কাশি কারণে তাদের বুকে কফ জমে যায় বা ঠান্ডা লাগে। যখন এই ডিপ ব্রিথের সাথে তারা চেস্টের এই ব্যায়ামটা করবে এবং টুইস্টিং করবে, পাশাপাশি তার ভেতরের অর্গানগুলো টুইস্টের কারণে অর্গানগুলোতেও কাজ হবে, এবং পাশাপাশি যখন সে স্কুইজ করে করছে তখন তার মাসেলের কাজটাও হলো। ওভারঅল তার গঠনের জন্য এই ব্যায়ামটা খুব বেশি ভালো ইফেক্টিভ। ওকে, অ্যান্ড স্টপ, অ্যান্ড কীভাবে বলটা নামিয়ে নিতে হবে, অ্যান্ড ব্যালেন্স। নাইস। তো এই বলটা কি তোমার কাছে খুব ভারী লাগছিল? ভারী না, কিন্তু খুব হালকাও না, না? নিজের গঠন অনুযায়ী বা যেটা বললাম শক্তি অনুযায়ী বলটা নিতে হবে, এবং এখানটা রাখার মতো সাইজটা আর স্কুইজ করে ব্যালেন্সটা সেটা করতে হবে। আর যেটা করতে হবে যে প্রপার ব্রিদিং, যখন চেস্ট সে ফ্লাইটা করবে বা তখন বুক ভরে যেন নিঃশ্বাস নেয়, এবং নিঃশ্বাস নিতে গেলে তখন খেয়াল করতে হবে বাচ্চার ঠান্ডার কারণে হতে পারে, অনেক সময় নাক বন্ধ থাকে, সে মুখ দিয়ে নেয় যে কারণে কানে সমস্যা হয়। হ্যাঁ, তো ওটা খেয়াল করতে হবে যে আস্তে আস্তে ব্রিদিং পাওয়ারটা যেন তার বাড়ে,
প্রপার ব্রিদিং, ইনহেল এক্সেল করে ঠিকমতো নেয় এবং প্রপার অ্যালাইনমেন্টের সাথে করে, তাহলে দেখা গেল যে বাইরের তার গঠনের পাশাপাশি তার ভেতরের যে অর্গানগুলো আছে ওগুলো সুন্দরভাবে অ্যাক্টিভেটেড হবে এবং সে সুস্থ এবং সবল একটা বাচ্চা হয়ে গড়ে উঠতে পারবে। প্রিয় দর্শক, শিশুর মেধা বিকাশের জন্য খাদ্য তালিকা হওয়া উচিত যথাযথ, এবং সেই খাদ্য তালিকা কেমন হবে সেই বিষয়ে চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয়ে চিন্তিত থাকেন কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সহজেই পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয় তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছ। মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ, এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়। এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয়। এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটস রয়েছে, ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি, এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে, এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায়, এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কি পড়িয়েছে সেই কথাটি কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। প্রতিদিনের খাবারের মেনুতে কিছু না কিছু ফলমূল রাখুন, এতে দেহ ও মন দুই সতেজ থাকবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে।
তো আমাদের এই দৃষ্টি যাতে অক্ষত থাকে, চোখের বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে, সেগুলো অক্ষত থাকতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চোখের সবচেয়ে সামনে একটা স্বচ্ছ অংশ, যেটাকে কর্নিয়া বলি, চোখের মণি বলা হয়, এটাকে আমরা বলি কর্নিয়া। সেই কর্নিয়াটা স্বচ্ছ থাকতে হবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।